কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। গ্রাম বাংলা বরাবর আমার প্রিয় জায়গা। নিজে একটু আধটু লেখালেখি করি বলে গ্রাম্য পরিবেশের নৈশব্দ আমার বরাবর ভালো লাগে। অজানা অখ্যাত গ্রামের কোনো নিশ্চিন্ত আশ্রয়, নীরব রাত, অল্প ভয় ভয় ভাব, বাইরে প্রবল শীত অথবা ঝড়ের তাণ্ডব আমার মনের মধ্যে যেন কি একটা ঘটিয়ে দেয়। সে এক এমন অনুভূতি যা কাউকে বলে বোঝানোর নয়। সেবার তেমনই একটা সুযোগ এসে গেল। আমার এক বন্ধুর নাম যতীন। কলকাতায় থাকলেও বাড়ি ওদের প্রত্যন্ত গ্রাম বাংলায়। আমার পছন্দের কথা শুনে সে আমাকে প্রায়ই বলতো, একবার চল আমাদের গ্রামে, গ্রাম কাকে বলে তখন দেখবি। এ প্রসঙ্গে বলে রাখি, যতীনের সঙ্গে আমার আলাপ নাটকের দলে। লেখার বাইরে ওটি আমার আরেকটি নেশা। কোদঘাটের ওইদিকে এক থিয়েটারের দলে তার সঙ্গে আমার আলাপ হয়। 2-3 দিনের মধ্যেই বন্ধুত্ব খুব গাঢ় হয়ে ওঠে, কারণ যতীনের কাছে তার এবং তার পরিবার পরিজনদের জীবনের গল্পের অদ্ভুত সম্ভার তার উপর আমার আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল। যদিও যতীন থিয়েটার বেশি দিন করেনি, সে ছিল ভীষণ খামখেয়ালি। হঠাৎ একদিন সে যে কোথায় বেপাত্তা হয়ে গেল তার খোঁজ আমি আর পেলাম না। এমনকি নিজের মোবাইল নাম্বারও সে পাল্টে ফেলেছিল। এরপর প্রায় বছর 5 তার সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। 5 বছর পর একদিন হঠাৎ তার ফোন পেলাম। প্রথমে তার গলা আমি চিনতেই পারছিলাম না। যতীন নিজের পরিচয় দেওয়াতে তারপর বুঝতে পারলাম। 2-1 কথার পর সে আমাকে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আহ্বান করল। যতীনের কথায় আমি আর না করতে পারলাম না, কারণ লেখার বেশ কয়েকটা তাগাদাও ছিল, প্রকাশকরাও চাপ দিচ্ছিল। আমার দরকার ছিল কলকাতা থেকে দূরে কোনো একটা নিশ্চিন্ত নির্জন আশ্রয়। যতীনদের গ্রাম একেবারে অজপাড়াগা, নদীর ধারে। গ্রামের নাম বলে আর বিতর্ক তৈরি করব না। দিনের বেলায় ছবির মতো সুন্দর সেই গ্রাম। পুকুর, বাঁশঝাড়, মজে যাওয়া ডোবা, চাষের ক্ষেত, দিগন্ত বিস্তৃত মাঠ, মাটির রাস্তা, সব মিলিয়ে আদর্শ গ্রাম যাকে বলে। আমার মন যেন এমন একটি জায়গায় চাইছিল। ভূতের গল্প প্রায়ই লিখে থাকি, তাই এমন জায়গার উপর আমার আকর্ষণ প্রবল। সব থেকে কাছের যে বাজার সেটা প্রায় 1 কিলোমিটার দূরে, তাও খুব একটা বড় কিছু নয়। রাস্তায় আলো বলতে কোনো বস্তুই নেই। সন্ধে নামলেই চারিদিকে নিঝুম অন্ধকার। শুনলাম সাপেরও ভয় রয়েছে। কিছুদিন অন্তরই এখানে সাপের কামড়ে লোক মারা যায়। গ্রামে ডাক্তার বলতেও তেমন কেউই নেই। 2-3 জন হাতুড়ে আছে অবশ্য, তারাই ভরসা। যেদিন এলাম সেদিন আমি এসে পৌঁছেছিলাম দুপুরবেলা। স্টেশনে আমাকে নিতে কেউই আসেনি, তবে খুব একটা অসুবিধাও হয়নি। যতীন তাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছিল। স্টেশন থেকে একটা ভ্যান রিক্সা নিয়ে পৌঁছতে খুব একটা অসুবিধে হলো না। তবে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। প্রথমটায় কোনো ভ্যান রিক্সাই আমাকে নিতে রাজি হচ্ছিল না। যে কজন ছিল তারা সকলেই বলল এখন খাওয়ার সময়, তাই এখন অত দূর যাওয়া যাবে না। বিপদে পড়ে এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় এক বুড়ো ভ্যান রিক্সা নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি যেতে পারি, তবে পুরো রাস্তা যাব না। ডাকাতখালির বাঁশবনের আগে নামিয়ে দেব। বাকি পথটা হেঁটেই যেতে হবে, আর ভাড়া বেশি লাগবে। উপায়ন্তর না দেখে ওর কথায় রাজি হতে হলো। প্রায় আধ ঘন্টা পর একটা বাঁশবনের সামনে ও আমাকে নামিয়ে দিল। বাঁশবনের গা দিয়ে একটা সরু পায়ে চলা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। তার একধারে একটা বহুকালের মুজে যাওয়া পুকুর। লোকজন কাউকেই তেমন চোখে পড়ল না। বুড়ো ভ্যানওয়ালা
আমাকে সেই রাস্তাটাই দেখিয়ে দিল। এ রাস্তা যেমন গেছে তেমন চলে যান, মিনিট 10 মাত্র যেতে হবে, একেবারে পথের ধারেই বাড়ি। কথাটা বলেই সে তাড়াতাড়ি ভ্যান ঘুরিয়ে চলে গেল। তখন বেলা প্রায় 2টো। একটা ব্যাপার খুব আশ্চর্য লাগছিল, নতুন জায়গা, যতীন আমাকে ডেকে এনেছে, এত বেলা হয়ে গেছে, অথচ স্টেশনে যাওয়া দূরে থাক, আমার খোঁজ নিতে একটা ফোন পর্যন্ত সে আমাকে করেনি। অবশ্য যখন ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল তখন ওর এহেন আচরণের জন্য ও ছিল বিখ্যাত। আমার অন্য বন্ধুরা আড়ালে বলতো, ও বেটা নির্ঘাত মাওবাদী। আবার কেউ বা বলতো যতীন নাকি তন্ত্র সাধনা করে, যদিও এসবের কোনোটারই প্রত্যক্ষ প্রমাণ আমি পাইনি। পায়ে চলা রাস্তাটা ধরে কিছু দূর যাওয়ার পর বাড়িটা দেখতে পেলাম। বুড়ো ভ্যানওয়ালা ঠিকই বলেছিল, বাড়িটা পেলাম ঠিক 10 মিনিটের মাথায়। এবার অবশ্য বাড়ির মূল গেটের সামনেই যতীন দাঁড়িয়ে ছিল। আমাকে দেখেই সে বলল, এই তো আয়। কিন্তু বাড়তি কোনো উচ্ছ্বাস বা আবেগ কোনোটাই তার চোখে মুখে আমি লক্ষ্য করলাম না। অবশ্য বাড়িতে ঢোকার পর আমারই মানসিক দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। আতিথেয়তার কোনো ত্রুটি হলো না। বিরাট বড় বাড়ি, মাটির দোতলা। গোটা বাড়ি এক মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল উঠোন, তার একধারে মূল বাড়ি। বাড়ি বড় হলেও লোক কিন্তু বিশেষ চোখে পড়ল না। যতীনের মুখ থেকে জানলাম এই বাড়িতে এখন বিশেষ কেউ থাকে না। থাকার মধ্যে যতীন নিজে, ওর এক বিধবা বোন আর বৃদ্ধ জ্যাঠামশাই। যতীনের বোনের সঙ্গে দেখা হলো, তবে দেখলাম মেয়েটি কথা বলে খুব কম, আকর্ষণীয় স্বাস্থ্য। জ্যাঠামশাইয়ের সঙ্গে অবশ্য দেখা হলো না। যতীন বলল রাতে দেখা করিয়ে দেবে। এত দূরের জার্নির জন্য আমার শরীর বেশ ক্লান্ত লাগছিল। স্নান সেরে খেতে বসলাম বেলা 3টের সময়। খাওয়ার ইলাহি আয়োজন, ঝরঝরে সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, ঝিঙে পোস্ত তরকারি, চিকেন কারি, প্রত্যেকটি রান্নাই খুব সুস্বাদু। পেট ভরে খেয়ে আর বসে থাকতে পারলাম না। যে ঘরে খেতে বসেছিলাম সেই ঘরের চৌকিতেই শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না। ঘুম ভাঙল যতীনের ডাকে। আমার সামনে একটা বড় প্লেটে 1 কাপ চা আর খান কয়েক বিস্কুট নিয়ে সে দাঁড়িয়েছিল। তখন বিকেল শেষ হয়ে এসেছে। কোথা থেকে যেন একদল কালো মেঘ ধীরে ধীরে গোটা আকাশটাকে ছেয়ে ফেলেছে। অল্প অল্প ঝড় যে উঠতে শুরু করেছে এই ঘরের ভেতর বসেও সেটা বেশ বোঝা যাচ্ছে। যতীনের বাড়ির লোক বেশ সমস্তার। একটু পরেই আলুর চপ সহযোগে এক বাটি মুড়ি এসে গেল। নিয়ে এলো যতীনের বোন। কথায় কথায় জানলাম ওর নাম শেফালি, খুব অল্প বয়সী বিধবা। তারপর থেকে এখানেই। কথা না বললেও শেফালি কেমন অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমার কথার জবাবে 2-1 বার হাসল। তখনই খেয়াল করলাম তার দাঁতগুলো বেশ ঝকঝকে আর বড় বড়, এতটাই বড় যে তার সুন্দর মুখশ্রীর সাথে ওগুলো বেশ বেমানান ঠেকল। আমাকে চপমুড়ি দিয়ে এসে চলে গিয়েছিল। আমার সঙ্গে ঘরে ছিল শুধুমাত্র যতীন। ওদিকে বাইরে অন্ধকার আরো ঘনিয়ে এসেছে। এই গ্রামের বুকে রাত নেমেছিল যথাসময়, তবে আজ বোধহয় রাত ছিল একটু অন্যরকম। প্রকৃতি প্রবল ঝড় আর বৃষ্টি নিয়ে এই গ্রামের উপর ঝাঁপিয়ে পড়ল যেন। তার সঙ্গে যোগ হলো ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর তীব্র গর্জন। যতীন জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। একসময় সে কথা বলল, একে অমাবস্যা, তার উপর আবার দুর্যোগ, আজকে রাতটা ভালো নয়। প্রথম থেকেই দেখছিলাম সে কেমন যেন অন্যমনস্ক। এবার খেয়াল করলাম চা এবং খাবার দেওয়া হয়েছে শুধুমাত্র আমাকেই। যতীন কিন্তু কিছুই খায়নি। আমি কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়েছিলাম। যতীন কিন্তু নিজের মনে কথা বলে চলেছিল।
আজকের রাতটা ভালো নয়। শোন, তোর শোয়ার ব্যবস্থা হয়েছে আমাদের পাশের বাড়িতে। সদর দরজাটা ভালো করে বন্ধ করে দিবি, ভালো করে। নিজের শোয়ার ঘরের দরজাও ভালো করে বন্ধ করবি। আর যাই ঘটুক না কেন, বাইরে রাতে বেরোবি না, একদম বেরোবি না। আমার কলকাতায় এমন, আর যতীন বরাবর উল্টোপাল্টা কথাবার্তা বলে, তাই ওর কথায় আমি তেমন আমল দিলাম না। তবে একটা জিনিস খেয়াল করছিলাম, রাত যত বাড়ছে এই বাড়িতে তত যেন অনেক লোকের সমাগম হচ্ছে। তারা তারা যেন ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়ি জুড়ে, কিন্তু নিঃশব্দ তাদের পদচারণা, নিশ্চুপ তাদের উপস্থিতি। কেমন নিস্তব্ধ কোলাহলে গোটা বাড়ি যেন ভরে গিয়েছে। সেসব লোকেদের কেউ কেউ দরজা দিয়ে উঁকি মেরে আমায় দেখে যাচ্ছে। স্থির তাদের দৃষ্টি, মুখে তাদের মৃদু হাসি। অনুভব করছিলাম ঘরের দরজার বাইরে অনেক ভিড়। তারা যেন আমারই অপেক্ষায় রয়েছে। আমি কখনই ঘর ছেড়ে বেরোব। অদ্ভুত এক অস্তিত্বহীন তাদের উপস্থিতি। একবার মনে হচ্ছে দরজার বাইরে কেউ নেই, আছে শুধুমাত্র জমাটো অন্ধকার। আর একবার মনে হচ্ছে না না, আমি ভুল, ওখানে ওই আঁধারে লোক রয়েছে, কত লোক, তারা তারা আমাকেই ডাকছে। যতীন এই সময় একবার দরজার দিকে একটা রক্তচক্ষু দিল। তখনই মনে হলো দরজার বাইরে যারা ছিল তারা যেন সেখান থেকে সরে গেল। একটা অস্ফুট গুঞ্জন যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যতীন এবার আমার দিকে ফিরল। গল্প লেখার অনেক রসদ তুই এখানে পাবি, কারণ লোকে বলে এখানে নাকি রাতে মরারা জেগে ওঠে। এই বলে সে কেমন একটা মুখ করে আমার দিকে তাকিয়ে বিকৃত স্বরে হেসে উঠল। আমার যেন কেন হঠাৎ মনে হলো এই মুখ যতীনের নয়, তার চোখের দৃষ্টি কেমন স্থির। যতীন তখন হেসে উঠল। তার সঙ্গে যেন আরো অনেক লোক হেসে উঠল একই সাথে। তাদের সেই হাসি যেন বাতাসে ঢেউ তুলছে। ঠিক তখনই একটা অল্প বয়স্ক ছেলে, বয়স তার বড় জোর 20-21, ভীষণ রোগা, হাড় কখানি ছাড়া, শরীরে যেন তার কিছুই নেই, গায়ের জামাখানাও যেন কত পুরনো, ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হি হি করে হেসে উঠল। আবার পরক্ষণে ঘর থেকে বের হয়ে গেল সে। আমি স্পষ্ট দেখলাম তার চোখের মনি স্থির, সেখানে কোনো দৃষ্টি নেই। দূরে কোথাও প্রচণ্ড শব্দ করে বাজ পড়ল একটা। আমার বুকের মধ্যে কেমন যেন ছ্যাঁত করে উঠল। এসবে আমার ঘোর অবিশ্বাস। তার থেকেও অবিশ্বাস যতীনকে। সে বরাবর উল্টো পাল্টা কথা বলে, খামখেয়ালিপনার জন্য সে বিখ্যাত। কিন্তু আজকের এই দুর্যোগপূর্ণ পরিবেশে যতীনেরই বাড়িতে বসে তার কথাগুলো কেমন যেন সত্যি মনে হচ্ছিল। যতীন তখন আবার বলতে শুরু করেছে, আজ একে অমাবস্যা, তার উপরেই দুর্যোগ। আজকে ওরা জেগে উঠবেই। আজকের দিনটা মোটে ভালো নয়। যাকে একটু পরেই রাতের খাবার দিয়ে দেবে, তারপর আমি তোকে পাশের বাড়িতে নিয়ে যাব। তুই খুব ক্লান্ত, আজকে বিশ্রাম নে। আমি চুপ করে যতীনের কথা শুনছিলাম। কথা কটা বলেই সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে চলে গেল। সে চলে যাওয়ার একটু পরেই শেফালি দরজার কাছে এসে দাঁড়ালো। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোলে তার মৃদু হাসি। তার দৃষ্টির সামনে আমার নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছিল। খানিকটা কষ্ট করে জিজ্ঞেস করলাম, কি কিছু বলবে? সে ঠোঁট টিপে হেসে ঘাড় ঘুরিয়ে একবার বাইরের অন্ধকারের দিকে দেখল, তারপরেই চলে গেল। তারপর থেকে আমি একা,
বাইরে ঝড়ের তাণ্ডব, মেঘের গর্জন, আর ঘরের ভেতর আমি একা। ভেবেছিলাম সন্ধেবেলা কিছু একটা লিখব, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গিয়েছে অনেকক্ষণ, রাত নামছে ধীরে ধীরে, কিন্তু আমার এখনো একটা লাইনও লেখা হয়নি। এভাবে কতক্ষণ কেটে গেল তা আমি বলতে পারবো না। একসময় যতীন এক থালা ভাত নিয়ে এসে উপস্থিত হলো, তার পেছনে শেফালি, তার হাতে একটা থালা, থালায় 4টে বাটিতে 2 রকম সবজি, ডাল আর মাছ। আমি যতক্ষণ খেলাম যতীন আমার সামনেই বসে রইল। খাওয়া শেষ হতেই সে বলল, খেয়েছিস? চল এবার তোকে পাশের বাড়িতে দিয়ে আসি, ঘুমিয়ে পড়, তোর বিশ্রাম দরকার। তার কণ্ঠস্বর কেমন থমথমে। পাশের বাড়িটা যতীনদের বাড়ির উঠোন পেরিয়ে একটু দূরেই, তবে ওদের সীমানা পাঁচিলের মধ্যেই। সেটিও দোতলা। বুঝলাম যতীনরা যথেষ্ট অবস্থাপন্ন। যতীন সঙ্গে করে টর্চ এনেছিল। সে যখন আমাকে নিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল। যতীন তালা খুলল, তার মানে এই বাড়িতে কোনো লোক নেই। আমাকে কি গোটা বাড়িতে রাত্রে একা থাকতে হবে? এ কথা ভাবতেই আমার শরীরের মধ্যে কেমন একটা করে উঠল। তবে লজ্জায় আমি যতীনকে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারলাম না। বাড়ির ভেতরটায় খুটখুটে অন্ধকার, কোনো আলোর চিহ্ন মাত্র নেই। চারিদিকে কেমন একটা বোটকা গন্ধ। মনে হচ্ছে এই বাড়িতে যেন অনেক দিন কেউ ঢোকেনি। যতীন সেই টর্চ জ্বালিয়ে দোতলার সিঁড়ি বেয়ে আমাকে নিয়ে উঠে চলল। অল্প আলোয় দেখলাম সিঁড়ির চারপাশটা অসম্ভব রকম নোংরা। দোতলার কোণের দিকের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা। ঘরে একটা চৌকিতে বিছানা পাতা, চৌকির পাশে একটা টেবিলে একটা জলের বোতল। এছাড়া আর কোনো আসবাব ঘরে নেই। যতীন এতক্ষণে নৈশব্দ ভাঙল। এখন আমি চলে যাচ্ছি, তুই নিচের দরজা আর এই ঘরের দরজা খুব ভালো করে বন্ধ করে শুবি। ভুলেও রাতে কিন্তু বাইরে বেরোবি না। আজকে রাতে এই গ্রামে মরার দল জেগে উঠবে, জেগে উঠবে। এই বলে এসে কেমন করে একটা হেসে উঠল। কিছু মনে করিস না, ইলেকট্রিক কানেকশনে ফিউজটা একটু আগে উড়ে গেছে, তাই আলোর ব্যবস্থাটা করতে পারলাম না। আমি তাকে জিজ্ঞেস করে উঠতে পারলাম না যে সে কেন এই ফাঁকা বাড়িতে আমার থাকার ব্যবস্থা করলো। তাকে জিজ্ঞেস করতে পারলাম না যে সুদূর কলকাতা থেকে আমাকে ডেকে এনে এইসব আষাঢ়ে গল্প শোনানোর মানেটা কি। যতীন চলে যেতে আমি বাড়ির সদর দরজা বন্ধ করে দিলাম। কেন যেন মনে হলো আমার নিরাপত্তার জন্য এটা দরকার। সদর দরজা বন্ধ করতেই চারপাশের অন্ধকার একরাশ নিঃসঙ্গতা নিয়ে যেন আমাকে গিলতে এলো। ওই বিশাল বাড়িতে আমি তখন পুরো একা। বাইরের প্রকৃতির তাণ্ডব তখন ভীষণ আকার ধারণ করছে। যতীন আমার কাছে টর্চটা দিয়ে গিয়েছিল, সেটা জেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। ঘরের দরজাও বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করলাম বটে, কিন্তু ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কেবলই মনে হতে লাগলো এই বাড়িতে আমি ছাড়া আরও কেউ রয়েছে। সে রয়েছে এই ঘরের বাইরে। এই গোটা বাড়িতে যেন তার আধিপত্য। যখন তখন সে ঘরের ভেতরে ঢুকে পড়বে। তেষ্টায় গলা কাঠ হয়ে আসছে। কোনো রকমে এক ঢোক জল খেয়ে বিছানায় শুয়ে ঘুমোবার চেষ্টা করতে লাগলাম। এমন সময় হঠাৎ মনে হলো কোথাও যেন অনেকে মিলে কোলাহল করছে। কিছু পরেই মনে হলো শুধু কোলাহল নয়, এ যেন অনেকের সম্মিলিত আর্তনাদ। তারা যেন চিৎকার করে
কাঁদছে। ওগো, আমরা যে আর পারি না। আমাদের বুকের উপর কি পাথর চাপিয়ে দিয়ে গেছে। আমাদের বাঁচাও। শুনতে শুনতে আর সহ্য করতে পারলাম না, বিছানায় উঠে বসলাম। এই আওয়াজ যেন আসছে মাটির নিচের থেকে, কোনো কবরের মধ্যে থেকে। এই সকল আর্তনাদ যাদের, তারা ইহ জগতের কেউ নয়। ঠিক তখনই গোটা বাড়িটা থরথর করে কাঁপতে লাগলো। গুম গুম করে একটা ক্ষীণ আওয়াজ মাটির নিচ থেকে উঠে আসতে লাগলো। ধীরে ধীরে সেটা প্রবল শব্দে পরিণত হলো। মনে হলো মাটির নিচ থেকে যেন অনেকে মিলে ধাক্কা দিচ্ছে, মাটির প্রাচীর ভেঙে উপরের দুনিয়ায় আসবে বলে। তার সঙ্গেই সেই সমবেত আর্তনাদ। কে আছো? আমাদের বাঁচাও। আমরা যে আর পারি না। আমাদের বাঁচাও। হঠাৎ আমার ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দিল মৃদুভাবে। দাদা, দরজাটা একটু খুলবে? আমি শেফালি গো। ধরে যেন প্রাণ এলো। যাক, এতক্ষণে জীবিত কেউ এসেছে। একা এভাবেই বাড়িতে রাত কাটানো অসম্ভব। দরজা খুলে দেব বলে আনন্দে বিছানা থেকে নামলাম, কিন্তু সে আনন্দ ক্ষণিকের। হঠাৎ মনে হলো সদর দরজা আমি নিজে হাতে বন্ধ করেছি, তাহলে শেফালি বাড়িতে ঢুকলো কি করে? সেই সঙ্গেই মনে পড়ল যতীনের সাবধান বাণী। যাই হয়ে যাক, কিছুতেই দরজা খুলবি না, কিছুতেই না। ভয়ে আমি আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। ওদিকে বাইরে শেফালি বোধহয় হতধৈর্য হয়ে পড়েছিল। আবারও দরজায় ধাক্কা। দাদা, দরজাটা খোলো না। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ, দাদা, আমি এসে গেছি। আমার বিছানার পাশেই শেফালির গলা। একটু বসতে দেবে? লাফ দিয়ে উঠে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে সে। কি বিভৎস তার চোখ মুখ! দুটো বন্ধ দরজা তার গতি রোধ করতে পারেনি। আমার দিকে তাকিয়ে সে খিলখিল করে হেসে উঠল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এবারে ঘরের দরজা খুলে এক ছুটে বেরিয়ে পড়লাম আমি। আর এখানে নয়, পেছনে ভেসে এলো শেফালির খিলখিলিয়ে হাসি। তার সাথেই কোরাসে অনেক নারী পুরুষ মিলে যেন মাটির নিচ থেকে বলে চলল, সিঁড়ি দিয়ে নেমে কিভাবে বাড়ির বাইরে এলাম আমি জানি না। যখন হুঁশ ফিরল, দেখলাম চারপাশে এক গভীর বাঁশবন। চমকে উঠলাম আমি। এখানে যখন এসেছিলাম তখন যতীনদের উঠোন পেরিয়ে। বাঁশবন তো সেখানে ছিল না। তবে কি এই বাড়ির পিছনের দিকে কোনো দরজা আছে যা খোলা ছিল? ও বাড়িতে ফিরে যাওয়ার সাহস আর আমার হলো না। বাঁশবনের ভেতর দিয়েই আমি এগোতে লাগলাম। হঠাৎ কারুর কান্নার শব্দে থমকে দাঁড়িয়ে পড়লাম। থেমে থেমে ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কাঁদছে। এই অন্ধকারে শব্দটা কোথা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছি না। তবুও আন্দাজে শব্দ শুনে বাঁশবনের ভেতর দিয়ে এগোতে লাগলাম। খালি পা, জুতো সেই বাড়িতেই পড়ে রয়েছে। আগাছার কাঁটায় পা ছড়ে যাচ্ছে, একটা দুটো বোধহয় পায়েও বিঁধছে। তবুও আমি এগোতে লাগলাম। কিছুক্ষণ এগোনোর পর দূরে একটা আবছা আলো চোখে পড়ল। যাক, ওখানে তাহলে মানুষ রয়েছে। কিন্তু
আলোটা যতটা কাছে ভেবেছিলাম ততটা কাছে মোটেই নয়। যতই এগোই তার সাথে দূরত্ব আর কমে না। কতক্ষণ হেঁটেছি আমি জানি না। এক সময় আমি তার কাছে পৌঁছাতে পারলাম। অন্ধকারে বাঁশবনের ভেতর একটা ছোট্ট মাটির ঘর। কান্নার শব্দটা আসছে ওই ঘরের ভেতর থেকে। ঘরের ভেতর ঢুকে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। যে কাঁদছে তাকে কোথাও দেখতে পেলাম না, বদলে যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ঘরে একটা ছোট্ট চৌকি, তার উপর আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া একটা দেহ, নড়ছে না, চড়ছে না, নিথর, নিষ্পন্দ। আমি কি করব বুঝতে পারছি না। এদিকে কান্নার শব্দটা আর পাওয়া যাচ্ছে না, বদলে এক টানা ঝিঁঝির ডাক আর ব্যাঙের ডাক পরিবেশটাকে যেন কেমন একটা করে তুলেছে। আমি ঠায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কানের কাছে শেফালি যেন বলে উঠল, মরে গেছি গো দাদা, পোড়াতে নিয়ে যাবে না? বড় কষ্ট গো। ঠিক তখনই এক ঝলক ঝোড়ো হাওয়া কোথা থেকে এসে ঘরের মধ্যে ঢুকলো। সেই হাওয়ায় দেহটার ওপরের চাদর ভীষণভাবে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে উড়ে গেল এক ঝটকায়। দেখি চাদরের নিচে শুয়ে রয়েছে শেফালি। না 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 না, শেফালি নয়, এ তার মৃতদেহ, নিথর, নিষ্পন্দ, দু চোখ ঠেলে বেরিয়ে আসছে। দুপাটি দাঁতের ভাগ দিয়ে জিভটা ঠেলে বেরিয়ে এসেছে। সেই দৃশ্য দেখে আমি নাড়াচাড়া করতে ভুলে গেলাম। আর ঠিক তখনই সে মৃতদেহ খাটের ওপর উঠে বসল। মরে গেছি গো, শ্মশানে নিয়ে যাবে না? শ্মশানে? আমি আর পারলাম না, পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। অন্ধকারে কোথায় যাচ্ছি আমি তাও জানি না, কিন্তু হঠাৎ কেউ যেন আমার গতি রোধ করলো। জ্ঞান হারিয়ে ফেলার আগে কানে এলো যতীনের গলা। তোকে বারবার ঘর ছেড়ে বেরোতে বারণ করলাম। পরদিন সকালে একটা গ্রাম্য ফাঁড়িতে আমি বসেছিলাম। ফাঁড়িটা ছোট, একজন মাত্র অফিসার, দুজন কনস্টেবল আর দুজন হাবিলদার। আমি বসেছিলাম অফিসারের টেবিলের সামনের একটা চেয়ারে। আমার উল্টো দিকের চেয়ারে বসেছিলেন অফিসার নিজে। আমি যে কি করে এই ফাঁড়িতে এলাম সেটা আমার কিছুই মনে ছিল না। খালি মনে হচ্ছিল কলকাতায় আমার বাড়ির শোবার ঘরে আমি নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু তারপর যে কি করে আমি এখানে এলাম তার কিছুই আমার জানা ছিল না। নিজের ভাবনায় একেবারেই ডুবে গিয়েছিলাম। আমার চমক ভাঙল অফিসারের কথায়। কি হয়েছিল? কি? হ্যাঁ বলছি, কি হয়েছিল? তার কথা আমার কাছে অস্পষ্ট ঠেকছিল। আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না, শুধুই ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। অফিসার বোধহয় আমার অবস্থা বুঝতে পেরেছিল। সে কথার মোড় ঘুরিয়ে বলল, এখন কেমন বোধ করছেন? তার কথার কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আমার শরীরটাও ভীষণ দুর্বল, ভীষণ ঘুম পাচ্ছে, গায়ে গতরেও বেশ ব্যথা। তবে একটা জিনিস বুঝতে পারছিলাম যে আমার এবার কথা বলা উচিত। আমি তাই ধীরে ধীরে বললাম, শরীরটা ভীষণ দুর্বল লাগছে, ঘুম পাচ্ছে খুব, আর গায়ে হাত পায়েও ভীষণ ব্যথা। আমার কথা শুনে অফিসের মাথা নাড়ল। স্বাভাবিক। একটু বেলার দিকে একজন ডাক্তার আসবেন, পুলিশেরই ডাক্তার, তো আপনাকে দেখে যাবে। আসলে আমাদের এখানে কোনো ডাক্তার নেই সেরকম। দূরের গ্রামগুলোতে কয়েকজন হাতুড়ে আছে বটে, তাই সদরের থানা থেকে ডাক্তার ডাকিয়েছি, ওই জন্য একটু দেরি হচ্ছে। এই সময় একজন হাবিলদার আমাদের সামনে 2 কাপ চা আর 2টো বিস্কুট রেখে চলে গেল। একটা কাপ টেনে নিয়ে আমাকে ইঙ্গিত করলো অফিসার।
খেয়ে নিন। তার কথা শেষ হওয়ার আগেই আমি তা খেতে শুরু করে দিয়েছি। অফিসার খাচ্ছিল ধীরে সুস্থে, কিন্তু আমি খাচ্ছিলাম গোগ্রাসে। ধীরে ধীরে একটা অদ্ভুত প্রশান্তি আমার শরীরে আর মনে ছড়িয়ে পড়তে লাগলো, কিন্তু কিছুতেই মনে পড়ছিল না যে আমি এখানে এলাম কি করে। তাই এবারে অফিসারকে জিজ্ঞেস করাটাই বাঞ্ছনীয় বলে মনে করলাম। বললাম, আচ্ছা অফিসার, আমি আমি এখানে এলাম কি করে? সে কি, আপনার কিছু মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়বে না কেন? আমার বেশ মনে আছে। গতকাল রাতে আমি খাওয়া দাওয়া সেরে আমার শোবার ঘরে শুতে গিয়েছিলাম। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? কলকাতায়, মানে উত্তর কলকাতায়, বাগুইয়াটিতে। এই জায়গাটা কোথায় জানেন আপনি? না তো। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, তারও বেশি হতে পারে। সে কি, এমন তো হওয়ার কথা নয়। আমার বেশ মনে আছে, আমি কাল রাতে শুতে যাওয়ার আগে আমার চাকর বিভুকে সকালে মাংস রান্না করতে বলেছিলাম। অফিসের চেয়ার থেকে উঠে পায়চারি করতে লাগলো। তাই যদি হয়, তাহলে কাল রাতে আপনি এখানে এলেন কেমন করে? আমি স্তম্ভিত হয়ে বসেছিলাম। চুপ করে অফিসারের কথা শোনা ছাড়া আমার আর কিছুই করার নেই। সে আমার সামনে এসে তার দুটো হাত দিয়ে টেবিলে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে পড়ল। সুঠাম স্বাস্থ্য, চোখে মুখে আত্মবিশ্বাস ঝরে পড়ছে। সে আমার চোখে চোখ রাখল, বলল, কাল রাতে টহল দিতে গিয়ে একটা পুরনো গোরস্থানে অজ্ঞান অবস্থায় আপনাকে আমরা দেখতে পাই। কলকাতায় যদি আপনি থাকেন, তাহলে আপনি এখানে এলেন কি করে? আমার কেমন হতবুদ্ধি লাগছিল। সত্যি আমার কিছুই মনে পড়ছে না। মাঝখানের সময়টুকু যেন পুরো আমার মন থেকে উধাও হয়ে গেছে। আমি কাতর হয়ে বললাম, অফিসার আমার সত্যিই কিছু মনে পড়ছে না। অফিসার ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তো নিজের পরিচয় মনে আছে আপনার? আলবাত আছে। আমি শৈবাল দত্ত, ভৌতিক ও রহস্য কাহিনী লেখক। সাহিত্য সমাজে আমার যথেষ্ট পরিচিতি। গত মাসেও ধ্রুবতারা পত্রিকায় আমার একটা ভূতের গল্প ছাপা হয়েছে। ভূতের গল্প? আই সি। অফিসার এবার মুচকি মুচকি হাসতে লাগলো। তার মানে আপনি এখানে এসেছেন একটা আষাঢ়ে গল্প রচনা করতে। এতক্ষণ আমাকে আপনি যা বলেছেন তার সবটাই মিথ্যে। এতক্ষণে একটা যোগসূত্র তাহলে পাওয়া গেল। অফিসারের কথায় আমি স্তম্ভিত। এ কি আশ্চর্য বিপদে পড়লাম! অথচ আমার সারা গায়ে হাত পায়ে এখনো যন্ত্রণা, মাথা ঝিমঝিম করছে। বাইরে সুন্দর আলো, ঝকঝকে সুন্দর একটা দিন, আর তার মধ্যেই আমি পড়েছি এই অদ্ভুত সমস্যায়। বেশ, মনে পড়েছে, একটা ব্যতিক্রমী উপন্যাস লিখতে আমি শুরু করেছিলাম। কোথাও কোনো ঝামেলা ছিল না। এর মধ্যে এ কেমন বিদঘুটে বিপদে পড়লাম আমি। আমার স্মৃতি লোপ পেয়েছে কিনা তাও আমি জানি না, কিন্তু স্মৃতি লোপ পেলে আমার কলকাতার ঘটনাগুলো মনে রয়েছে কি করে? আকাশ পাতাল ভেবেও আমি কোনো কুল কিনারা করতে পারলাম না। শেষে কাতর হয়ে অফিসারকে জিজ্ঞেস করলাম, কিসের যোগসূত্র অফিসার? প্রথম দিকে অফিসার আমার সঙ্গে খুব মোলায়েম ব্যবহার করছিল, কিন্তু এখন সে আমার সঙ্গে এমন ব্যবহার করছিল যেন আমি কোনো অপরাধী। তবুও এই ছেলেটির মাথা অনেক ঠান্ডা। আমার কথায় সে জোর করে একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, হয়তো আপনার সবটাই জানা, নতুবা আপনার কিছুই জানা নেই। মন বলছে আপনাকে আমার বিশ্বাস করা উচিত, কিন্তু যুক্তি বলছে একদম উচিত নয়। আমি অধৈর্য হয়ে পড়ছিলাম। ওসব ছাড়ুন অফিসার, আমি জানি আমি কোনো অপরাধ করিনি, আর একান্ত যদি করেও থাকি তবে তার শাস্তি আমি মাথা পেতে নেব। তবে আপনি কিসের যোগসূত্রের কথা বলছেন?
আমার কথায় ইতিবাচক ঘাড় নাড়ল অফিসার। যেখানে আপনাকে পাওয়া গিয়েছিল সেই গ্রামে বিগত কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মৃত্যু ঘটেছে এবং প্রত্যেকটা মৃত্যুই খুব রহস্যজনক। ভয় গ্রামের লোক বিকেলের পর আর ঘরের বাইরে বেরোচ্ছে না। থানা থেকে তাই রাতে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে, আর কালই ছিল তার প্রথম দিন। প্রথমে তাই আপনাকে আমরা মৃতদেহই ভেবেছিলাম। ও আরেকটা কথা। একটা অদ্ভুত কথা এই গ্রামের সম্বন্ধে শুনতে পেয়েছি, যদিও এইসব কথা রটানোর পেছনে কিছু অসাধু মানুষের অসৎ উদ্দেশ্য কাজ করে। কি সেই কথা? এই গ্রামে নাকি যারা মারা যায় তারা নাকি রাতে জেগে ওঠে, তাই আশেপাশের গ্রামের লোক এটাকে বলে সব দেহের গ্রাম। আশ্চর্য। অবশ্যই আশ্চর্য, তবে সব থেকে বড় বিপদ আমার হাবিলদার আর কনস্টেবলরা কেউ রাতে টহলে যেতে চাইছে না। আর শুধু তাই নয়, আরও আছে। আমি এখানে এসেছি 3 দিন আগে। গত রাতে জোর করে ভয় দেখিয়ে তাদের টহলে বের করেছিলাম, তাও জিপ নিয়ে, সকলে একসাথে। বাকি 2 দিন ওদের চাপে আমাকে ফাঁড়ির মূল গেট আর সদর দরজা রাতে বন্ধ রাখতে হয়েছে। এ তল্লাটে রাতে থানায় কোনো রিপোর্ট নাকি আসে না। গত 2-3 দিন আসেও নি, কিন্তু আজ যদি ওরা টহলে যেতে না চায়, তাহলে আমাকে একাই হয়তো যেতে হবে। অফিসার এবার থামল। কথায় কথায় বেলা বেড়েছিল। অফিসারের কর্তব্যবোধ খুব। যথা সময়ে প্রাতরাশ চলে এলো। খেতে খেতেই তিনি জানালেন যে আমার খাওয়া এবং বিশ্রামের ব্যবস্থা ফাঁড়িতেই করা হয়েছে। খেতে খেতেই আমার রাঘবের কথা মনে পড়ল। রাঘব কলকাতা পুলিশের বড় অফিসার, আমার ছোটবেলার বন্ধু। তামিলনাড়ুর ছেলে হলেও তার জন্ম কর্ম সবই এখানকার অফিসারকে তার কথা বললাম। বললাম রাঘবের সঙ্গে একবার কথা বলতে। রাঘবের ব্যক্তিগত ফোন নাম্বার আমার কাছেই ছিল। অফিসারকে নাম্বারটা দিতে সে নিজেই রাঘবকে ফোন করল। সে যতক্ষণ রাঘবের সঙ্গে কথা বলছিল আমি এক দৃষ্টে তার মুখভঙ্গি লক্ষ্য করছিলাম। সে যখন রাঘবের সঙ্গে কথা শুরু করেছিল তখন তার চোখ মুখের ভাষা ছিল অত্যন্ত কঠোর, কিন্তু ধীরে ধীরে তার চোখ মুখের ভাষা শান্ত হয়ে আসছিল। উপাস থেকে রাঘব তাকে কি বলেছিল সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। রাঘবের সঙ্গে অফিসারের কথা চলল প্রায় 15 মিনিট। তারপর সে আমার দিকে ফোন বাড়িয়ে ধরল। নিন, রাঘব স্যার কথা বলবেন। ফোন হাতে নিয়ে ফোনের উল্টো দিকে থাকা রাঘবের কাছে আমি প্রায় ভেঙেই পড়লাম। আমি কিছু বুঝতে পারছি না রাঘব। গতকাল রাতে আমি কলকাতায় আমার বাড়িতে ছিলাম, শুতে গিয়েছিলাম আমার ঘরে। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন কি দেখলাম জানিস? দেখলাম আমি এই ফাঁড়িতে বসে। এরা বলছে এটা নাকি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এ কেমন করে সম্ভব হলো বল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এছাড়াও আরও কী সব বলছে এরা। এসব কি আদৌ সম্ভব? উল্টো দিকে রাঘব আমাকে আশ্বাস দিল, বলল, শোন, কালকে সকালে আমি নিজে আসবো তোকে নিয়ে যেতে। যদিও এই জায়গাটা কলকাতা পুলিশের এখতিয়ারভুক্ত নয়, তবুও বিশেষ অনুমতি নিয়ে আমি চেষ্টা করব ওই অফিসারকে সাহায্য করতে। কিন্তু তুই কি ভুলে গেছিস? তুই তো গতকাল নিজেই এখানে এসেছিস 7 দিন নির্জনে থেকে লেখালেখি করবি বলে। তুই নিজেই তো আমাকে ফোন করে বললি। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। তাহলে গতকালের কথা আমার কিছু মনে নেই কেন? কেন আমার খালি মনে হচ্ছে যে গতকাল আমি কলকাতায় ছিলাম? এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আমি ভেবেও পেলাম না। দুপুরের একটু আগে ডাক্তার এলেন আমাকে দেখতে। লম্বা চওড়া, ধূপ দুরস্ত ভদ্রলোক, বছর 50 বয়স। দেখেই বোঝা যায় অভিজ্ঞতা তার খুব একটা কম নয়। আমাকে দেখলেন খুব মন দিয়ে, জানালেন খুব বেশি কিছু হয়নি, সামান্য একটু মেন্টাল শক। কয়েকটা ওষুধও লিখে দিলেন। ভালো করে খাওয়া দাওয়া করতে আর কিছুদিন বিশ্রাম নিতে বললেন, আর বললেন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে যেতে। কারণ এখানে এসে যখন এই ঘটনা ঘটেছে তখন আমার আর উচিত নয় এখানে থাকা। তবে একটা ব্যাপার খুব ভালো লাগলো, ভদ্রলোক
আমার অনেক লেখা পড়েছেন, রীতিমতো সাহিত্যপ্রেমী, আমার পরিচয়টাও জানেন ভালো মতো। ডাক্তার চলে যাওয়ার পর আমি আমার মতো স্নান খাওয়া সেরে নিলাম। অফিসার নিজেও আমার সঙ্গে খাওয়া সারল। তখন দুপুর প্রায় 3টে। আমরা সবে খাওয়া শেষ করেছি, তখনই থানার ফোন বেজে উঠল। ফোন ধরে অফিসার যে কথাবার্তা বলল তাতে বোঝা গেল কোথাও কেউ একটা মারা গিয়েছে। ফোনে সেই খবরটাই থানায় কেউ দিল। ফোনে কথা শেষ করে অফিসার আমার দিকে তাকালো। বলছি যে আপনাকে কিছুক্ষণ একা থাকতে হবে দাদা। একটি অল্প বয়সী বউ আত্মহত্যা করেছে, অন্তত যে খবর দিল তার বক্তব্য তাই। গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে শোবার ঘরে। অবশ্য জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয়। আমরা ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো, ততক্ষণ আপনি না হয় একটু ঘুমিয়ে নিন। দুটো বেঞ্চ জোড়া দিয়ে আমার শোবার ব্যবস্থা করে অফিসার তার দলবল নিয়ে বেরিয়ে গেল, আর আমি সেই ছোট্ট শয্যায় শুয়ে ঘুমোবার চেষ্টা করতে লাগলাম। কিন্তু ঘুম আর কিছুতেই আসে না। বাড়ির খোলা জানলা দিয়ে আকাশে কিছুক্ষণ আগেও ঝলমলে রোদ ঢেলে যাচ্ছিল। সেই আকাশ হঠাৎ কেমন যেন ঝিম ধরে এলো। কোথা থেকে বেশ কিছুটা মেঘ এসে হঠাৎ আকাশটা ঢেকে ফেলল। গোটা ফাঁড়িতে তখন আমি একা। যদিও দিনের বেলা, আর দিনের বেলায় ভয় পাবো এমন দুর্বল মনের ছেলে আমি নই, তবুও মনের মধ্যে কেমন একটা করে উঠল। খালি মনে হতে লাগলো এই ফাঁড়িতে আরো কেউ আছে। সে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি টের পাচ্ছি তার আবছা পায়ের আওয়াজ, অনুভব করছি তার অস্তিত্ব, কিন্তু সে রয়েছে আমার দৃষ্টির সীমার বাইরে। ঠিক সেই সময় একটা বড় দ্বারকাক ফাঁড়ির বারান্দায় এসে বসে ডাকতে লাগলো। কি অদ্ভুত অশুভ সেই ডাক! আমার খালি মনে হতে লাগলো সে যেন কোনো মৃত্যু লোকের দূত, আমাকে ডেকে নিয়ে যেতে এসেছে। আকাশে মেঘ তখন আরো ঘন হয়ে এসেছে। ঘরের ভেতর আর বসে থাকতে পারলাম না, উঠে বেরিয়ে এলাম বারান্দায়। ঠিক তখনই চোখ গেল বারান্দার এক কোণে। সেখানে শোয়ানো রয়েছে একটি শবদেহ, আপাদ মস্তক তার তিরপল দিয়ে ঢাকা। সম্ভবত আজকেই কখনো এটি এসে থাকবে, কিন্তু পুলিশ আমাকে বলেনি। তার মানে এই ফাঁড়িতে এখন শুধু রয়েছি আমি আর এই শবদেহ, আর কেউ এখানে নেই। হঠাৎ খেয়াল হলো ত্রিপলের ফাঁক দিয়ে শবদেহের একটা হাত বাইরে বেরিয়ে এসেছে। শক্ত সমর্থ পুরুষ মানুষের লোমশ হাত, আঙুলগুলো মোটা মোটা। খালি মনে হতে লাগলো ওই হাত কি বলি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কে যেন মাটির গভীর থেকে খালি বলছে, হঠাৎ ত্রিপলটা একটু নড়ে উঠল। একটা নাড়াচাড়ার আওয়াজ পেলাম ওই ত্রিপলের ভেতর। ভয়ে গোটা শরীর আমার সংকুচিত হয়ে উঠল। ঠিক তখনই পিছন থেকে কেউ আমার পিঠে হাত রাখলো। আর্তনাদ করে পিছন ফিরতেই দেখি অফিসার তার দলবল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার সারা শরীর তখন ঘামে ভিজে উঠেছে। অফিসার সম্ভবত আমার অবস্থা বুঝতে পেরেছিল। বলল, কি ব্যাপার, ভয় পেয়েছেন নাকি? আমি ততক্ষণে নিজেকে খানিকটা সামলে নেওয়ার চেষ্টা করেছি। বললাম, ফাঁড়িতে একটা ডেড বডি রেখে গেছেন, সেটা আমাকে বলেননি কেন? আমার কথায় অফিসার বোধ হয় একটু আশ্চর্য হলো। কি ডেড বডি? কই, কোথায়? অফিসারের কথায় এবার আমার একটু রাগ হলো। আঙুল তুলে বললাম, আরে ওই তো ওইদিকে। অফিসার এবার হেসে উঠল শব্দ করে। আরে কোথায় আপনার মৃতদেহ? কই দেখান দেখি।
তার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি, কই, কোথাও তো কিছুই নেই। বারান্দা চত্বর একেবারে খাঁ খাঁ করছে, অথচ একটু আগেও ওটা ওখানে ছিল। আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। বিশ্বাস করুন অফিসার, আমি একটু বানিয়ে বলছি না, ত্রিপলে ঢাকা একটা মৃতদেহ, আর তার হাত খুব লোমশ আর শক্ত সমর্থ। অফিসার আবার আমার পিঠে হাত রাখল। দাদার একটু বিশ্রাম চাই মনে হয় কি? তবে এটা বুঝতে পেরেছি যে কলকাতায় ফিরে একটা সুপারহিট গল্প আপনি আমাদের উপহার দেবেন। তার কথার শেষটুকু আমি ধরতে পারলাম। তবে এবারে মৃতদেহ এলো, ত্রিপল দিয়ে ঢাকা। সম্ভবত এটাই সেই বউটির মৃতদেহ। একটু আগে অফিসার যেখানে তার দলবল নিয়ে গিয়েছিল। হাবিলদাররা বারান্দার এক কোণে দেহটা নামিয়ে রাখল। কি ইচ্ছে হলো, মৃতদেহর দিকে এগিয়ে গেলাম খানিকটা। বললাম, একটু দেখতে পারি? আমার কথায় একজন হাবিলদার মৃতদেহের মুখের কাপড়টা সরিয়ে দিল। ফর্সা সুন্দর মুখশ্রী, বয়স একেবারে কম, সিঁথি ভরা সিঁদুর, কিছুটা সিঁদুর নাকের ওপর এসে পড়েছে। এমন মেয়ের মনে কি দুঃখ ছিল কে জানে। আমি কেমন আচ্ছন্নর মতো তার দেহের দিকেই তাকিয়ে রইলাম। ঠিক কণ্ঠনালীর কাছে গোটা গলাটা বের দিয়ে একটা গভীর দাগ, মাংস কেটে দড়ি বসে যাওয়ার দাগ। আকাশ আবারও কালো হয়ে এসেছে, বৃষ্টি আসতে পারে। অফিসার মৃতদেহ ভেতরের ঘরে ঢোকাতে নির্দেশ দিল। পোস্টমর্টমের জন্য দেহ নিয়ে যেতে রাত হবে, ততক্ষণ মৃতদেহ ফাঁড়িতে রাখা ছাড়া আর কোনো উপায়ই নেই। বারান্দায় রাখলে মৃতদেহ ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুজন হাবিলদার আর দুজন কনস্টেবল মিলে মৃতদেহ ধরাধরি করে ভেতরের ঘরে নিয়ে এলো। অফিসার আমার দিকেই তাকিয়েছিল, বলল, আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের কাজের প্রকৃতি এমন। আমরা আরেকবার মৃতার বাড়িতে যাব আর আসবো। কয়েকটা জিজ্ঞাসাবাদ করার আছে, তো আমরা এখনও কাউকে অ্যারেস্ট করিনি, হয়তো করতে হবে। ততক্ষণ ফাঁড়িতে আপনি একা। আমার দিকে তাকিয়ে কেমন একটু হাসল অফিসার। মৃতদেহটা রইল, একটু দেখে রাখবেন। ওরা আবারও বেরিয়ে গেল। ভেতরের ঘরে বসে ওদের জিপে স্টার্ট দেওয়ার শব্দ আমি শুনতে পেলাম। বাইরে তখন অন্ধকার নেমেছে, ওরা ঘরের আলো জ্বেলেই দিয়ে গিয়েছিল। ফাঁড়ির ঘরে এখন শুধুই আমি আর ওই মৃতদেহ। কেন জানি না ওই শবদেহটার দিক থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। ত্রিপলের নিচে শুয়ে রয়েছে সেই সুন্দর মিষ্টি মেয়েটা। হঠাৎ ত্রিপলটা কেমন যেন নড়ে চড়ে উঠল। কেমন একটা খড়মড় আওয়াজ, মেয়েদের কাঁচের চুরির শব্দের মতো। শব্দটা ধীরে ধীরে বাড়ছে। আর পারলাম না, মৃতদেহটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কোথায় কি? সমস্তটাই নিথর, নিষ্পন্দ। একটা নিঃশ্বাসেরও শব্দ কোথাও নেই। আবারও আমি নিজের জায়গায় এসে বসলাম। হয়তো আমারই মনের ভুল, কিন্তু আবার সেই শব্দ। এমন সময় হঠাৎ ফাঁড়ির পেছনের দরজাটায় কেউ প্রচন্ড জোরে দুমদুম করে ধাক্কা দিতে লাগলো। কিন্তু জানলা দিয়ে যত দূর দেখেছি ওদিকটায় জঙ্গলে ভরা, লোকজন আসার কোনো সম্ভাবনাই নেই। তাছাড়া কেউ এলেও সে সামনে দিয়ে আসবে, পেছনে যাবে কেন? ওদিকে দরজার শব্দ সমানে বেড়েই চলেছে। একবার ভাবলাম দরজাটা খুলে দেখব নাকি, কিন্তু পরক্ষণেই নিজেকে নিরস্ত করলাম। ওদিকে বাইরে আকাশ তখন তাণ্ডব শুরু করেছে। ঝোড়ো হাওয়া প্রবল বেগে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। হঠাৎ সে মৃতদেহের মুখের ত্রিপল প্রবল বেগে কাঁপতে কাঁপতে সরে গেল। দেখলাম সে
শবদেহের চোখ দুটো খোলা, তার স্থির দুটি চোখ আমার দিকে মেলে ধরে রেখেছে। মুখে তার এক বিজাতীয় হাসি। ধীরে ধীরে সেই দেহ উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। গোটা বাতাস কি এক গুমোটার হাসতে গন্ধে ভরে উঠল। কোথা থেকে কারা যেন ঘ্যান ঘ্যানে সুরে গুঙিয়ে উঠল, মরার দল জাগে, মরার দল জাগে। আমি আর্তনাদ করে উঠলাম। হঠাৎ দেখি ঘরের দরজার সামনে যতীন। সে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোকে কাল রাতে বারণ করলাম তো ঘর থেকে বেরোতে, চল আমার সঙ্গে। না 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 না, আমি যাব না, আমি কোথাও যাব না, কোথাও না, আমি চিৎকার করে বললাম। তখনই অফিসার আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আপনার? আরে চিৎকার করছেন কেন? আমি তখন আর নিজের মধ্যে নেই। ওই ওই যে ওই মরাটা জেগে উঠেছে অফিসার। ও আমার দিকে এগিয়ে আসছিল, আমাকে মেরে ফেলতে চায়। অফিসার অবাক হয়ে একবার ডেড বডির দিকে তাকিয়ে তারপরে আমার দিকে তাকালো। বডি তো তার জায়গাতেই আছে। আশ্চর্য হয়ে দেখলাম ঠিকই ত্রিপল ঢাকা মরদেহ যেমন ছিল তেমনই রয়েছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি তখন অফিসারকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু অফিসার, আমি স্পষ্ট দেখেছি মরাটা আমার দিকে এগিয়ে আসছিল। আপনি আপনি ভালো করে দেখুন ও আদেও মরেছে কিনা। অফিসার ঘাড় নাড়ল। এই মহিলা সম্পূর্ণ মৃত। আমরা পৌঁছানোর আগেই সে মারা গিয়েছিল। আর মরা মানুষ কখনো চলাফেরা করে না। আমি সত্যি বলছি অফিসার। তাছাড়া ওই যে ওই পেছনের দরজায় কে যেন তুমতুম করে ধাক্কা দিচ্ছিল। অফিসার বিষণ্ণ একটা হাসি দিল, যেন আমি একটা আস্ত পাগল, শুধুই বাজে বকছি। ওটাও বাস্তবে সম্ভব নয়। ওই দরজার পেছনে ঘন জঙ্গল, তারপরেই পুরনো গোরস্থান। সেখানেও এমন দুর্ভেদ্য জঙ্গল আর আগাছা যে দিন মানেও কেউ ওদিকে যায় না। আর ওখানে বোধহয় শেষ কবর দেওয়া হয়েছিল ওই বছর 10 আগে। কনস্টেবলগুলো নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করছিল। তারা যেন কিছু বলতে চায়, অথচ বলতে পারছে না। বুঝলাম তারা নিজেদের মধ্যে চাপা স্বরে কথাবার্তা বলছে। তার মধ্যেই এবার রাত বাড়ছে, তারপর মরার দলও জাগবে, এই কথাটা কানে এলো। ঠিক তখনই অদ্ভুত একটা কাণ্ড ঘটল। ফাঁড়ির ঘরের দরজায় এসে দাঁড়ালো যতীন। আসতে পারি? তার গলার স্বর কেমন ঘর ঘরে। যতীনকে দেখে অফিসার নিজেও একটু থমকে গেল। আসুন। ঘরের ভেতর ঢুকে যতীন কোনো ভনিতা করল না, সরাসরি আমার দিকে দেখিয়ে অফিসারকে বলল, আমি একে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আপনি এনার কে হন? এই আমার বংশীর বাড়ির হবু বর। কালকে রাতে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তবে সম্প্রতি ওর কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে, সেটা কালকে রাতে চরমে ওঠে। তারপর হঠাৎ কখন যে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। এখন ওকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। যতীনের কথায় আমি শঙ্কিত হয়ে চিৎকার করে উঠলাম, ও সমস্ত বাজে কথা বলছে অফিসার। ওর কোনো বোন নেই। ও যেটাকে নিজের বোন বলছে সেটা অনেক দিনের পুরনো একটা মরা। এই যতীন নিজেও একটা মরা। অফিসার অফিসার ওরা কেউ মানুষ নয়। এবারে আমার সব মনে পড়ে যাচ্ছিল। আমি কাল রাতে এখানে এসেছিলাম নিরিবিলিতে 7 দিন থেকে লেখালেখি করব বলে। যতীন আমাকে ফোন করে ডেকে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক সব মনে পড়ে যাচ্ছিল আমার। যতীন আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। কিরকম পাগলামি করে দেখেছেন? বলে কিনা আমি একটা মরা। অফিসার ঘাড় নাড়ল। আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে যান, অসুবিধা নেই। অফিসারের কথায় আমি আবারও চিৎকার করে উঠলাম,
আমি আমি কিছুতেই ওর সঙ্গে যাব না অফিসার। ওরা আমাকে আমাকে মেরে ফেলবে। আপনি আপনি আমাকে বাঁচান অফিসার। আমি আমি এখান থেকেই কলকাতা ফিরবো। আমি যাব না ওর সাথে। অফিসার আমার হাতে নিজের হাত দিয়ে একটা ভরসার ছাপ দিল। আপনি যান না, ভয় কি? আমি তো টহলেই থাকবো, যাবো না হয় রাতে একবার। যতীনের কাছ থেকে তার সব বিশদ জিজ্ঞাসা করলো অফিসার। দেখলাম যতীন উত্তর দিচ্ছে কোনো রকমে। আমার মনে হচ্ছিল তার উত্তর দেওয়ার ইচ্ছা নেই। কেমন একটা ঘোরের মতো লাগছিল সবকিছু। মনে হচ্ছিল আমরা যেন যতীনের হাতের পুতুল, সে যেমন চালাচ্ছে আমরা তেমন চলছি। সবকিছু যতীনের থেকে জেনে নিয়ে অফিসার আমাদের গেট পর্যন্ত এগিয়ে দিল। আবার বলল, ভয় নেই, আমি রাতে টহলে থাকবো। যতীনের সঙ্গেই বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলাম আমি। বাইরে নিকষ কালো অন্ধকার। কিছু দূরে গিয়েছি। আমি জানি আমার সঙ্গে যে যাচ্ছে তার দেহে প্রাণ নেই, তবুও সে চলে ফিরে বেড়াচ্ছে। এর বাড়িতে ফিরে গেলে আজকেই আমার মৃত্যু নিশ্চিত। আমার মাথায় তখনও বুদ্ধি কাজ করছিল। আমি ইচ্ছে করে যতীনের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলাম। সুযোগ পেলেই পালাবো। যতীন আর যাই করুক আমার মনের ভাবও বুঝতে পারবে না। এক সময় সুযোগটাও পেয়ে গেলাম। একটা জায়গায় এসে কিছু দূরে একটা আগুন জ্বলতে দেখা গেল। আগুন দেখেই যতীন থমকে দাঁড়ালো। আমি জানি আগুনে ওর বড় ভয়। এই সুযোগ আমি প্রাণপণে উল্টো দিকে ছুটতে শুরু করলাম। ছুটছি আমি কোথায় যাচ্ছি আমি তাও জানি না। এখানকার রাস্তাঘাট চিনি না, তার উপর অন্ধকারে পথ ঘাট আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু তবুও যেভাবেই হোক আমাকে পালাতেই হবে। কিন্তু হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো যতীন। তারপর একটা হাত দিয়ে চেপে ধরলো আমার একটা হাত। কি অসম্ভব জোর যতীনের হাতে, আর কি অসম্ভব ঠান্ডা সেই হাত। যতীনের হাতে চাপে আমি কুকিয়ে উঠলাম। তবুও আমি দান ছাড়লাম না। যে করে হোক পালাতে হবে। প্রাণপণে ধস্তাধস্তি শুরু করলাম। কিন্তু ওর অমানসিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার ছিল না। কিছুক্ষণ ধস্তাধস্তির পরেই যতীন আমাকে ওর কাঁধের উপর তুলে নিল। তারপরে ওই অবস্থাতেই এগিয়ে চলল আমাকে নিয়ে। যতীন আমাকে নিয়ে এলো ওদের বাড়ির সেই ঘরে যেখানে আমি গতকাল দুপুরে বিশ্রাম করেছি। কিন্তু আজ সেখানে কোনো আলো ছিল না। অন্ধকারে আমাকে মাটিতে শুইয়ে যতীন কোথায় যেন চলে গেল। ঠিক তখনই দূরে কোথাও একদল শিয়াল ডেকে উঠল। এভাবে কতক্ষণ শুয়েছিলাম জানি না। শুয়ে আছি তো শুয়েই আছি। যতীনের সঙ্গে ধস্তাধস্তির পর গায়ে হাত পায়ে মারাত্মক ব্যথা। নড়াচড়া করারও ক্ষমতা নেই। ভয়ের চোটে আর পালানোর চেষ্টাও করতে পারিনি। গতকাল আমাকে দেখে যে অপার্থিব অস্তিত্বের দল দরজার বাইরে ভিড় করে এসেছিল, আজ আর তাদের কারোরই উপস্থিতি টের পায়নি। এমনকি শেফালিরও নয়। তবে ধীরে ধীরে আশেপাশে একটা ফিস ফিস শুরু হচ্ছে, সেটা বুঝতে পারছিলাম। পুরুষ, নারী, শিশু, কত রকমের কত কণ্ঠ। এ যেন সেই অভাগা অতৃপ্তের দল জীবন সমুদ্রের ওপার থেকে আমাকে গিলতে এসেছে। হঠাৎ বাইরে অনেক দূরে পরপর দুবার গুলির আওয়াজ পাওয়া গেল। তারপরেই একটা রক্ত জল করা আর্তনাদ। সে আর্তনাদ শুনে আমি শিউরে উঠলাম। আবারও কাটল কিছুক্ষণ। হঠাৎ ঘরের দরজায় কারোর উপস্থিতি লক্ষ্য করলাম। একটা জোরালো টর্চের আলো আমার মুখের ওপর এসে পড়ল। সেই সঙ্গেই একটা পরিচিত কণ্ঠ। উঠে আসুন শৈবাল বাবু, আর এখানে থাকবার দরকার নেই। ফাঁড়ির অফিসারের গলা।
অফিসারের কথায় ভরসা পেয়ে উঠে বসলাম। বেরিয়ে এলাম ঘরের বাইরে। চারিদিক কি অসম্ভব রকমের শান্ত আর নিস্তব্ধ। আপনি ঠিক বলেছিলেন শৈবাল বাবু, এই গ্রামে মরার দল জেগে ওঠে। আমার তখন আর কথা বলার মতো অবস্থা ছিল না। তার সাথেই চলতে শুরু করলাম। সে আমাকে নিয়ে অনেকটা দূরে চলে এলো। সে যেন হাঁটছিল ঝড়ের বেগে। তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাকে প্রায় দৌড়াতেই হচ্ছে। হঠাৎ দূরে একটা গাড়ির আলো দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই একটা পুলিশের জিপ আমার সামনে এসে দাঁড়ালো, আর তার থেকেই নেমে এলো রাঘব। শৈবাল, তাড়াতাড়ি জিপে ওঠ, আর এখানে নয়, কলকাতা ফিরব। রাঘবের কথায় সম্মতি জানিয়ে পাশে ফিরলাম। আমার পাশেই ফাঁড়ির অফিসার দাঁড়িয়েছিল। তাকে ধন্যবাদ দেওয়া দরকার, কিন্তু তাকে আর কোথাও দেখতে পেলাম না। আমি জিপে উঠে আমি একটু ধাতস্থ হলাম। জিপ ততক্ষণে ঝড়ের বেগে ছুটে চলেছে কলকাতার দিকে। জিপে রাঘব ছাড়াও একজন ড্রাইভার আর একজন কনস্টেবল ছিল। আমার ভয় তখন অনেকটাই কমে গিয়েছে। রাঘব আমাকে বলল, প্রথমে ভেবেছিলাম কাল সকালে আসব, কিন্তু ফাঁড়ি থেকে অফিসারের দ্বিতীয় ফোন পেয়ে আমি রাতেই চলে আসার সিদ্ধান্ত নিই। অবশ্য ফাঁড়িতে পৌঁছে আমি অফিসারের দেখা পাইনি। সে নাকি কনস্টেবলদের ওপর রাগ করে একাই টহলে বেরিয়ে গেছে। অফিসার আমার সঙ্গেই ছিল। বস্তুত সে না থাকলে ওই মৃত্যুপুরী থেকে আমি উদ্ধার পেতাম না। কিন্তু তুই যে মুহূর্তে আমার সামনে এলি, ঠিক তখনই অফিসার কোথায় যেন চলে গেল। আমার কথায় রাঘব কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আসল খবরটা পেলাম কলকাতায় ফেরার পরের দিন। সে রাতে টহল দিতে বেরিয়ে ফাঁড়ির সেই অফিসার নাকি আর ফেরেনি। মাইল দুয়েক দূরে একটা ঝোপের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়। সেই থেকেই ঠিক করেছি, গল্প যা লিখব তা কলকাতায় বসে লিখব, গ্রাম বা নিরালায় গিয়ে আর নয়।